আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি আপনাদের কাছ থেকে আগামী 2 থেকে 3 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। কারণ আমি এই ভিডিওটার মাধ্যমে একটা বিশেষ মেসেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শুনবেন এবং এই কথাগুলো সবার জানা এবং এই বিষয়ে আপনাদের কিছু পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি। আজকে আমি আমার ইফতারের পরে আমি আমার চেম্বারে গেলাম, তো সেখানে একটা পেশেন্ট আসলো। সে গতকালকে ওভারব্রিজ পার হতে গিয়ে পা স্লিপ কেটে তারপরে হচ্ছে সে পড়ে গিয়েছিল। তো পড়ে গিয়ে সে হচ্ছে তার গালের এখানে একটু ব্যথা পেয়েছে, আর হচ্ছে তার বুকের নিচের দিকে এবং পেটের মানে মাঝামাঝি এই জায়গাটাতে সে হচ্ছে ব্যথা পেয়েছে এবং এই ব্যথা নিয়েই সে হচ্ছে আমার কাছে আসছে যে এখন এক্স রে করতে হবে কিনা বা ফার্দার কী করতে হবে। তো আমি তার ব্যথা কমানোর জন্য ব্যথার ওষুধ লিখবো এবং হচ্ছে তাকে কিছু ইনভেস্টিগেশন দিব। তো যখন ব্যথার ওষুধ লিখতেছি এবং জিজ্ঞাসা করলাম যে ব্যথাটা কীরকম, তখন সে বললো যে ডাক্তার সাহেব, আমি তো হচ্ছে ব্যথার ওষুধ খেতে পারবো না, আমাকে ডাক্তার নিষেধ করছেন। তো তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনাকে ডাক্তার নিষেধ করছেন ব্যথার ওষুধ খেতে, মানে ঘটনা কি? তো তখন সে বললেন যে সে একজন ডাক্তার দেখাইছিলেন 3-4 মাস আগে। তো সেই ডাক্তার তাকে বলে দিয়েছেন যে আপনি হচ্ছে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ খাইতে পারবেন না। তো আমি তাকে আরও জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আপনি আমাকে একটু বিস্তারিত বলেন তো কেন এই ব্যাপারটা কেন হয়েছে। তো তখন সে বললেন, আসলে আমি পেশেন্টের ব্যাপারে একটু বলে নেই। পেশেন্ট হচ্ছে একটু লিন অ্যান্ড থিন, মানে চিকনা চাকনা একজন মানুষ। তো তার মনে হচ্ছিল যে সে যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যবান না এবং সে একটু মোটা হওয়ার ইচ্ছা পোষণ করতেছেন। তো এই জন্য সে একজন, মানে আমি বলবো একজন ভুয়া চিকিৎসককে সে দেখাইছেন। 6 মাস, 1 বছর, 3 মাস এই ধরনের ট্রেনিং নিয়ে যারা হচ্ছে নিজেদেরকে চিকিৎসক দাবি করে তারপরে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, এটা মানুষের সাথে প্রতারণা ছাড়া আমি আর কিছুই বলবো না। আমি কেন বলতেছি এটা আমি আগামী 1-2 মিনিটের মধ্যেই বিস্তারিত বলছি আপনাদের। তো সেই পেশেন্ট হচ্ছে একজন ফার্মেসির দোকানদারের কাছে গেলেন। সে হচ্ছে নিজে একজন ডাক্তার দাবি করে তারপরে হচ্ছে সে ওষুধ দিয়ে বেড়ান এবং প্রেসক্রিপশন করে বেড়ান। তো সেই লোক ওই পেশেন্টকে কী করছেন, তার স্বাস্থ্য বৃদ্ধির জন্য তাকে ডেকাসন 6 প্রেসক্রাইব করেছেন এবং তার সাথে আরও অনেক জাতের ভিটামিন অ্যাড করে মোটামুটি 1200 থেকে 1500 টাকার ওষুধ তার হাতে ধরাই দিয়েছেন। তো খুবই ভালো কথা। এখন পেশেন্ট তো আসলে পেশেন্টের ব্যাপারটা কি, বাঙালি অনেক মানুষই আমরা মনে করি যে শরীর স্বাস্থ্য বাড়ানোর জন্য বা হচ্ছে রুচি বৃদ্ধির জন্য ভিটামিন ট্যাবলেট খাইলে হয়তো বা আমাদের হচ্ছে রুচি বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো হবে। আমি জানি না আপনারা এই ইনফরমেশনটা কোথা থেকে পেয়েছেন যে ভিটামিন খেলে হচ্ছে শরীর স্বাস্থ্য বাড়ে বা হচ্ছে খাওয়ার রুচি বাড়ে। আমি আসলেই জানি না। আমি এতদিন পড়াশোনা করলাম, আমি কখনো কোনো ভিটামিনের ইন্ডিকেশনের ভিতরে আমি দেখিনি যে ক্ষুধামন্দা বা হচ্ছে স্বাস্থ্য যদি কম থাকে বাড়ানোর জন্য আমরা ভিটামিন ব্যবহার করবো, এরকম আমি কখনোই শুনিনি বা দেখিনি। এটা আমার জানার ভুল থাকতে পারে, তবে আমি এতদিন যা পড়েছি আমি কোথাও দেখিনি ভিটামিন বা হচ্ছে এই ধরনের কোনো ওষুধ হচ্ছে এরকম শরীর স্বাস্থ্য বাড়ানোর জন্য ব্যবহার করা যায়। তো সেই ভদ্রলোক যদি ভিটামিন দিয়েও ক্ষান্ত হতেন তা একটা কথা ছিল। তো সেই পেশেন্টকে সে হচ্ছে ডেক্সামেথাসোন, মানে ডেকাসন 6 নামে পাওয়া যায়, এই ডেক্সামেথাসোন তাকে প্রেসক্রাইব করেছেন এবং তাকে এই ওষুধটা রেগুলার খেতে বলেছেন। তো এখন সমস্যা হলো কি, এই ওষুধটা ওই রোগী যখন 4-5 দিন টানা খাওয়া শুরু করলেন, তারপর থেকে তার হাত পা ফোলা শুরু করছে এবং তার তলপেটে ব্যথা, পিঠের দিকে ব্যথা, মাজায় ব্যথা এবং তার প্রস্রাবের সমস্যা হওয়া শুরু করলো। এরপরে সে গেলেন একজন এমবিবিএস ডাক্তারের কাছে। তিনি হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তাকে বললেন যে আপনার কিডনিতে একটু সমস্যা হয়েছে, যেটাকে আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি বলি। তো এই ওষুধটা আপনি খাবেন না, আর এই ধরনের ওষুধ ফার্দার অ্যাভয়েড করবেন। এবং তার সাথে বলে দিয়েছেন যে যেহেতু কিডনি একটু এফেক্টেড হয়েছে, আপনি হচ্ছে এনএসএডি মানে হচ্ছে ব্যথার যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো আপনি নিতে পারবেন না। যদি খুব বেশি ব্যথা হয় বা কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে প্যারাসিটামল নিতে পারবেন। তো এতটুকু শোনার পরে আমি বুঝতে পারলাম যে আচ্ছা, ঘটনা তাহলে এখানে। তো এই পেশেন্টের ব্যাপারটাই এতটুকুই। আমি তারপরে তার প্রয়োজন মতো ট্রিটমেন্ট দিয়ে তার ইনভেস্টিগেশন দিয়ে তাকে আমি হচ্ছে পাঠিয়ে দিলাম। এবং আমার মাথার ভিতর তখন থেকে এই জিনিসটা ঘুরতেছে যে আমরা যেখানে একটা রোগীকে স্টেরয়েড দেওয়ার আগে 10 বার চিন্তা করি, সেখানে একজন ওজন বৃদ্ধি করার জন্য ওষুধ কিনতে গেছেন, তাকে ডেক্সামেথাসোন দিয়ে দেওয়া হলো।
আমি জানি না সেই ভদ্রলোক এই ওষুধ আসলে কোথায় ব্যবহার করতে হয়, ব্যবহার করলে কি হবে এবং কাদেরকে এই ওষুধ দেওয়া যাবে না, এবং এই সাইড ইফেক্ট হইলে কি করতে হবে বা কি কি ধরনের সাইড ইফেক্ট হইতে পারে, আদৌ এই সম্পর্কে উনি কিছু জানেন কিনা। যেখানে আমরা যখন অ্যান্টিহিস্টামিন দিয়ে সিভিয়ার অ্যালার্জি কোনো কন্ডিশনে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি না, সেখানে আমরা লাইফ সেভিং ড্রাগ হিসেবে আমরা কর্টিকোস্টেরয়েড বা গ্লুকোকর্টিকোস্টেরয়েড এই ধরনের স্টেরয়েড ওষুধগুলো আমরা ইউজ করি। তারপর দেখা গেছে যে অনেক বেশি মানে যেখানে খুব বেশি ইনফ্ল্যামেশন হয়েছে সেই সব জায়গাতে আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ হিসেবে আমরা স্টেরয়েড ইউজ করি। তারপরে আবার দেখা গেছে যে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা নিয়ে আসছে, অন্যান্য কোনো ওষুধ দিয়ে তাকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না, সেখানেও আমরা লাইফ সেভিং ড্রাগ হিসেবে আমরা স্টেরয়েড ইউজ করি। তো এইরকম একটা ইম্পর্টেন্ট ড্রাগ যেটার অনেক সাইড ইফেক্ট আছে, তার ভিতরে এক ধরনের সাইড ইফেক্ট হলো কুশিং সিনড্রোম, যদি দীর্ঘদিন কেউ খায়। তারপরে অ্যাকিউট কিডনি ইনজুরি হইতে পারে, তারপরে তার ওয়েট গেইন হইতে পারে, এবং এখানে একটা ব্যাপার আছে যে অ্যাপেটাইট একটু ইনক্রিজ করে এবং ওয়েট গেইন হইতে পারে। এটা এই ওষুধটা একটা সাইড ইফেক্ট, এটা কখনোই এই ওষুধের ইন্ডিকেশন না। তো ইন্ডিকেশন ছাড়া একটা ওষুধের সাইড ইফেক্টকেই আমি যদি ইন্ডিকেশন মনে করে সেই ওষুধটা ব্যবহার করি, তখন তো মানে বিষয়টা খুবই দুঃখজনক ব্যাপার হয়ে যায় এখানে। তো এইখানে সে করলেন কি, যে ওষুধটার একটা সাইড ইফেক্ট হইলে আমরা এই ওষুধ বন্ধ করে দিই, হ্যাঁ, ওই সাইড ইফেক্ট পাওয়ার জন্য সে এই ওষুধটাকে ওই রোগের উপরে অ্যাপ্লাই করছেন। তো এই ঘটনা। তো এই জিনিসটাই আমি আপনাদের জানাতে চাচ্ছিলাম যে যার তার কাছ থেকে চিকিৎসা সেবাটা নেবেন না। আর চিকিৎসা সেবা এমন একটা বিষয়, এখানে এই জিনিসটা খুবই সহজ। যখন আপনি কিচ্ছু জানবেন না, আপনি রোগী সম্পর্কে কিছু জানবেন না, আপনি রোগ সম্পর্কে কিছু জানবেন না, আপনি 2-4টা ওষুধের নাম জানেন, আপনার জন্য চিকিৎসা করাটা খুবই সহজ। কারণ আপনার ইন্ডিকেশন নিয়েও কোনো মাথা ব্যথা নেই, এই ওষুধটা কাদেরকে দিতে হবে, কাদেরকে দেওয়া যাবে না, এই ওষুধ দিলে কী ধরনের সমস্যা হইতে পারে, সমস্যা হইলে আমি কী করব, সমস্যা না হইলে আমি কী করব, কী সমস্যা থাকলে এই ওষুধ আমি দিতেই পারবো না, এই ধরনের চিন্তাভাবনা আপনার মাথার ভিতরে তখন কাজ করবে না। তখন আপনি জানেন যে এই ওষুধটা এই রোগে ব্যবহার করে, আপনি দিয়ে দিলেন। তো যখন আপনি কম জানবেন তখন আপনার জন্য চিকিৎসা করাটা অনেক সহজ। আর যখন আপনি অনেক কিছু জানবেন, জানার আগ্রহ থাকবে, শিখতে থাকবেন, তখন আপনার ভিতরে অনেক চিন্তাভাবনা থাকবে, তখন আপনার কাছে চিকিৎসা করাটা অনেক কঠিন মনে হবে। তো আপনি যত বেশি জানবেন তত আপনার কাছে এই চিকিৎসা বিজ্ঞানটাকে অনেক কঠিন মনে হবে। তো যারা মনে করে যে এই 3 মাস 6 মাস 1 বছর 2 বছরের কোর্স করে আমরা অনেক বড় বড় ডাক্তার হয়ে গেছি, হ্যাঁ, MBBS দরকার নাই, MBBS ডাক্তারদের কাছে গিয়ে রোগী প্রতারিত হচ্ছে, তারা অযথা টেস্ট দিচ্ছে, তারা ওষুধ দিচ্ছে, এইসব সামান্য জিনিসপত্র এগুলো আমরাই অনেক সুন্দর হ্যান্ডেল করতে পারি, MBBS এর দরকার নাই, হ্যাঁ, MBBS বেশি টাকা নেয়, আমরা কম টাকায় রোগী দেখি। তো এই জিনিসগুলা একটু বিবেচনা করবেন, একটু চিন্তা করবেন আসলে যে একটা মানুষের কাছ থেকে আমি চিকিৎসা নিচ্ছি, সে আসলে সেই চিকিৎসা দেওয়ার যোগ্যতাটা অর্জন করছে কিনা। আর এই এত বকবক করার একটাই কারণ, আগামী 12ই মার্চ আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না যে MBBS এবং BDS ছাড়া অন্য কেউ ডাক্তার লিখতে পারবে না, এই মর্মে একটা রিট কোর্টে চলমান আছে, যেটার শুনানি হবে শেষ শুনানি হবে এই 12 তারিখে। তো যেখানে আমার কথা এটা, যেখানে সাধারণ মানুষের এই বিষয়টা নিয়ে কথা বলার কথা, যে আমরা কেন এই ভুয়া ডাক্তারদের দ্বারা প্রতারিত হব, কেন যারা এই আমার চিকিৎসা সম্পর্কে কিছু যেখানে তাদের সেই ডেপথ নলেজটা নাই, আমার চিকিৎসা দেওয়ার এই গুরু দায়িত্বটা আমি তাদের হাতে কিভাবে দিব। হ্যাঁ, আর যারা নিজেদেরকে ডাক্তার বলে দাবি করে এই ধরনের প্রতারণা মানুষের সাথে করে আসছে, তারা যেন এই প্রতারণা করতে না পারে, এই বিষয়টা নিয়ে স্টেপ নেওয়া যেখানে সাধারণ মানুষের নেওয়ার কথা, সেখানে আমাদের এই সব বিষয় নিয়ে মাথা ঘামাতে হচ্ছে, নাক ঘামাতে হচ্ছে, তিলাতিলি করতে হচ্ছে। কেন আমাদের এই জিনিসটা নিয়ে মাথা ঘামাতে হবে? আপনি দেখেন, আপনি 200 টাকা দিয়ে একজন DMF দেখাইলেন বা LMF দেখাইলেন, বা 2 মাস 3 মাস 6 মাস কোর্স করা যে কোনো একজন মানুষকে দেখালেন যে নিজেকে ডাক্তার দাবি করতেছে। তো আলটিমেটলি হয় কি, যে সে ওইখান থেকে আপনি সুস্থ, দেখা গেছে এই 10 জনরে আন্দাজে 10টা ওষুধ দিলে 2-3 জন ভালো হয়, হ্যাঁ, বাদ বাকিদের হয় কি, যে এরা আরও বেশি কমপ্লিকেটেড একটা ডিজিজ নিয়ে তারপরে MBBS ডাক্তারের কাছে প্রেজেন্ট করে।
তো বাংলাদেশে আমরা যখন হসপিটালে যখন আমরা হচ্ছে পেশেন্ট দেখতে যাই, তখন হয় কি যে অনেক ধরনের এমন এমন কমপ্লিকেটেড রুগী পাই, যে রুগী দেখা যায় যে শুরুতেই যদি এমবিবিএস ডাক্তারের কাছে আসতো বা অ্যাকচুয়ালি একজন ডাক্তারের কাছে আসতো, তাহলে যেখানে তার 2 টাকার ওষুধে সে সুস্থ হয়ে যাইতো, সে এমন একটা অবস্থা করে তারপরে আসে যেখানে পরবর্তীতে তার চিকিৎসা ব্যয়টা 200 টাকার কাছাকাছি চলে যায়। আমি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য এই 2 টাকা 200 টাকার বিষয়টা বললাম। এখানে যেখানে খুব স্বল্প খরচে তার সমস্যাটা সমাধান হয়ে যেত, সে এই সামান্য কয়েকটা ভিজিটের টাকা বাঁচানোর জন্য সে এই ভুয়া ডাক্তারদের খপ্পরে পড়ে হাজার হাজার টাকার ওষুধ নিয়ে গিয়ে তারপরে নিজের ক্ষতি করে এমন একটা অবস্থা করে তারপরে বাড়ি ফেরে, তারপরে আবার সে এমবিবিএস ডাক্তারের কাছে যায়, যখন আসলে চিকিৎসাটা আসলে আমাদের জন্য কঠিন হয়ে যায়। যে একটা কমপ্লিকেটেড পেশেন্ট ডিল করাটা খুব ইজি না, যেখানে খুব সহজে আমরা পেশেন্টটাকে হ্যান্ডেল করতে পারতাম, সেখানে কমপ্লিকেটেড বানিয়ে তারপরে আমাদের কাছে আসে। তো এই জিনিসগুলো আপনাদের সতর্ক হইতে হবে। এখন একটা ব্যাপার কি, যে ঘুমিয়ে থাকে তাকে ডেকে ওঠানো যায়, কিন্তু যে জেগে থেকে ঘুমানোর ভান করে থাকে তাদেরকে আমরা কখনোই জাগাইতে পারবো না। এখন আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে নিজেরা চিন্তা না করেন এবং এই বিষয়টা নিয়ে আপনারা যদি কথা না বলেন, আপনারা যদি সামনে আগে না আসেন যে আমাদের স্বাস্থ্য খাতটা আমরা কাদের হাতে তুলে দিচ্ছি, হ্যাঁ, যার ইন্টার পরীক্ষা দেওয়ার যোগ্যতা হয় নাই, যার মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা হয় নাই, সেই সব লোক 3 মাস 6 মাস 1 বছরের কোর্স করে যাদের আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার কথা, তারা যখন আমাদের চেয়ারে বসে আপনাদের চিকিৎসা দিতে চায়, আপনারা সেই চিকিৎসা নিতেও আপনাদের চিন্তা করা উচিত যে এই লোক কি জানে, 2টা রোগের নাম এবং 2টা রোগের 2টা ওষুধের নাম জানলে কি ডাক্তারি করা হয়ে যায় নাকি? এত সহজ যদি হইতো তাহলে তো 6 বছর একটা এমবিবিএস কোর্সের সময়কাল হইতো না। আমরাও তাহলে 6 মাস 1 বছরের কোর্স করে এই প্রতারণামূলক কাজগুলো করতে পারতাম। এখন ব্যাপার হচ্ছে এখানে বড়াই করারও কিছু নেই, এখানে কাউকে ছোট করে বলারও কিছু নেই, যা বাস্তবতা সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখন আপনারা চিন্তা করেন কি করবেন। আমি আশা করব আপনাদের কাছ থেকে একটু সুচিন্তিত মতামত এবং এখানে আসলে কি করা উচিত এবং আপনাদের এই সামনের যে রায়টা হবে এখানে আপনাদের ভূমিকাটা কি থাকবে, আপনারা কি ধরনের চিন্তাভাবনা করতেছেন, বা আদৌ আপনারা এই ধরনের ক্লাস 10 পাস 6 মাস 1 বছর 2 বছরের কোর্স করা এইসব লোকজনের কাছ থেকে, যাদের সিলেক্টিভ কিছু ড্রাগ লেখার বাইরে লেখারই কোনো রাইট নেই, সেখানে তারা হচ্ছে যা ইচ্ছা তাই লিখতেছে, যা ইচ্ছা তাই দিতেছে, এই ধরনের স্বাস্থ্যখাতের এই অবনতিটাকে আপনারা মেনে নেবেন কিনা? আলটিমেটলি দেখেন, এতে আমাদের কিন্তু খুব বেশি লস হচ্ছে না। আপনারা এমবিবিএস ডাক্তারদের কাছে আসতেই হবে, যদি প্রথমে আসতেন, যদি হচ্ছে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো নিয়ে শুরুতেই আসতেন, তাহলে আপনাদের ট্রিটমেন্ট এক ধরনের হইতো। আর এদের কাছে গিয়ে আপনাদের শরীরের 12টা বাজে তারপরে আসবেন, আলটিমেটলি আসতেই হবে। আসবেন, আপনার নিজের ক্ষতি করে তারপর আসবেন, চিকিৎসা ব্যয় আপনার বাড়বে, সব কিছু আপনার নিজের ক্ষতি হবে, আপনি সাফার করবেন। এখন দেখুন আপনারা কি করবেন, আর আপনাদের উপরেই সব কিছু ছেড়ে দিলাম, আপনারা চিন্তা করেন, দেখেন কি করবেন। আমি আজকে যে ঘটনাটা বললাম এটা একদমই বাস্তব ঘটনা। আমি রোগীর নামও নিচ্ছি না, আমি যে এলাকাতে থাকি সেই যার কথা বললাম যে যিনি ওই ওষুধগুলো দিয়েছেন তার নামও আমি বলছি না। তো একটু চিন্তা করেন যে আসলে কি করবেন। আর এই ধরনের লোকজনের কাছ থেকে হচ্ছে আপনারা চিকিৎসা নেবেন কি নেবেন না, বা এই ধরনের লোকজন আদৌ চিকিৎসা, এরা যে নিজেদের ডাক্তার দাবি করে প্রাইভেট চেম্বার করতে চাচ্ছে, এই ধরনের লোকজনকে কি আসলেও চেম্বার করতে দেওয়া উচিত কিনা, এগুলো আপনাদের চিন্তা ভাবনার উপরেই ছেড়ে দিলাম। আলটিমেটলি আমাদের চেয়ে ক্ষতিটা বেশি আপনাদেরই হবে, কারণ স্বাস্থ্য আপনার, তারপর শারীরিক সুস্থতা, এই সব কিছুই আপনার। আপনি যখন সুস্থ থাকবেন তখন এটা আপনার সবার প্রথমে আপনার লাভ। আপনি অসুস্থ হন এটা আমরা চাই না। আপনি যখন অসুস্থ হবেন আমরা হেল্প করার জন্য আছি, কিন্তু আমাদের হেল্প করাটাকে আরও কঠিন বানাই দিয়েন না। এই কমপ্লিকেটেড যে পেশেন্টগুলোকে আমরা দেখি, আমরা খুবই আফসোস করি এই পেশেন্টগুলোকে দেখে, যে এরা যদি সময় মতো আমাদের কাছে আসতেন, দেখা গেছে তারা খুব অল্প সাফার করে এবং অল্প খরচের ভিতরেই দেখা গেছে তাদের চিকিৎসাটা খুব ভালো হইতো এবং তারা খুব ভালোভাবে সেখান থেকে রিকভার করতে পারতেন হয়তো। কিন্তু এমন কমপ্লিকেটেড অবস্থায় আসেন যে আসলে আমাদের তখন মানে চাইলেও আমরা পেশেন্টকে খুব বেশি হেল্প করতে পারি না। হেল্প করতে হয় কি, যে পেশেন্ট হেল্প করতে পারি, কিন্তু তাদেরকে অনেক বেশি সাফার করতে হয়, অনেক বেশি টাকা পয়সা খরচ করতে হয়, চিকিৎসা ব্যয়টা বেড়ে যায়। আর কয়েকটা ব্যাপার আমি বলতে চাই, যে
বাংলাদেশের মানুষের কিছু কমন সাইকোলজি আছে, যে তারা 300 টাকা 400 টাকা বা 500 টাকা ভিজিট দিয়ে একজন ডাক্তার দেখিয়ে 300 টাকার ওষুধ খেয়ে যদি সে সুস্থ হয়, এটা তার ভালো লাগে না। হ্যাঁ, তখন তার মনে হয় যে ডাক্তারকে আমি ভিজিট দিলাম 500 টাকা, সে আমাকে মাত্র 300 টাকার ওষুধ দিল। এটা তার কাছে মনে হয় যে একটা নেগেটিভ ট্রেড, সে হচ্ছে লস করছে, এই ধরনের একটা চিন্তাভাবনা তার থাকে। অথচ সেই লোকটাই আবার করে কি, যে ফার্মেসিতে গিয়ে মন মতো ওষুধ নিয়ে আসে, দেখা গেছে ফার্মেসিওয়ালা তাকে বা হচ্ছে এই ধরনের ভুয়া ডাক্তাররা তাকে 1200, 1000, 2000, 3000 টাকার ওষুধ ধরাই দিবে, কিন্তু ভিজিট নেবে 100 টাকা, বা ভিজিট হয়তো নিলই না। হ্যাঁ, এই ক্ষেত্রে ওই ডাক্তার খুব ভালো হয়ে যায়, ওই ডাক্তার ভিজিট নেয় নাই। অথচ এখানে যে তাকে তার নিজের ফার্মেসি থেকে 1000, 2000 টাকার ওষুধ ধরাই দিচ্ছেন, এই জিনিসটা তাদের মাথায় কখনো আসে না। আর ইনভেস্টিগেশনের ব্যাপারে আমরা একটু কথা বলি, যে আমাদের একটা কমন সাইকোলজি কি, যে একজন ডাক্তার একটা টেস্ট করতে দিচ্ছেন, সেই টেস্টের রিপোর্টটা যদি খারাপ আসে তাহলেই হচ্ছে ঠিক আছে, যদি সেই টেস্টের রিপোর্টটা ভালো আসে তার মানে হচ্ছে ডাক্তার এই জিনিসটা মানে অযথাই এই টেস্টটা দিয়েছেন এবং এই টেস্টটা হয়তো কমিশন খাওয়ার জন্য দিয়েছেন। আর আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা শুকরিয়া করতে জানি না। একটা টেস্টের রিপোর্ট যদি ভালো আসে, যেখানে আমাদের আলহামদুলিল্লাহ বলার কথা, সেখানে আমরা চিন্তা করি ধুর টেস্টটা কেন করাইলাম। অথচ মানে এমন বিষয়টা এরকম যে মানুষজন এক্সপেক্টই করে একটা টেস্ট করলে যেন খারাপ রিপোর্ট আসে, এইটাই মনে হয় যেন তাদের প্রত্যাশা। তো যাই হোক, এগুলো নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তো যা বললাম একটু চিন্তা করবেন। আর সত্যি কথা বলতে আমি 2-3 মিনিটের সময় নিয়ে কথা বলতে গিয়ে প্রায় 16-17 মিনিট সময় কথা বলতে বলতে চলে গেছে। যাই হোক, যা যা বললাম আপনারা একটু চিন্তা করবেন, আর বেশি কিছু বলার নেই আমার। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।